আমরা এমন এক যুগে বাস করি যা এম্পিরিক্যাল ডেটা এবং এনশিয়েন্ট হিস্ট্রির মাঝে একটি শার্প লাইন বা স্পষ্ট রেখা টেনে দেয়। প্রিভেলিং অ্যাজাম্পশন হলো আপনি সময়ের যত অতীতে তাকাবেন, ভৌত বিশ্ব বা ফিজিক্যাল ওয়ার্ল্ড কিভাবে কাজ করে সে সম্পর্কে মানুষের ধারণা তত কম ছিল। অথচ একটি ব্যতিক্রম রয়েছে। সপ্তম শতাব্দীতে সংকলিত একটি ধর্মগ্রন্থ কুরআন, যাতে অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাটমসফেরিক শিল্ডিং এবং এমব্রায়োনিক বায়োলজির এক্সপ্লিসিট ডিসক্রিপশন রয়েছে। মানবজাতি এই বিষয়গুলো ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপ আবিষ্কার করার 1000 বছরেরও বেশি সময় আগে এই স্টেটমেন্টগুলো রেকর্ডেড হয়েছিল। এটি কতটা আনইউজুয়াল বোঝার জন্য আমরা রিয়ালিটির সম্পূর্ণ ভিন্ন স্কেল জুড়ে এই ক্লেমগুলো ট্রেস করব, যা অবজারভেবল ইউনিভার্সের বাইরের প্রান্ত থেকে শুরু করে আমাদের অ্যাটমসফিয়ার ভেদ করে হিউম্যান ব্রেনের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যন্ত বিস্তৃত। এই 1400 বছরের পুরানো স্টেটমেন্টগুলোকে মডার্ন ডেটার সাথে তুলনা করলে এমন একটি টাইমলাইন তৈরি হয় যেখানে ফিজিক্স এবং বায়োলজির সবচেয়ে অ্যাডভান্সড কনসেপ্টগুলো এগুলো খোঁজার টুল আবিষ্কারের অনেক আগেই উপস্থিত হয়েছিল। এই অ্যানিমেটেড টাইমলাইন আমাদের মহাবিশ্বের বর্তমান অ্যাস্ট্রোফিজিক্যাল কনসেনসাসকে ম্যাপ আউট করে। বিগ ব্যাংয়ের পর থেকে স্পেস নিজেই ক্রমাগত এক্সপ্যান্ড বা প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো একটি স্ট্রেচিং গ্রিডের বরাবর একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, একটি সত্য যা শুধুমাত্র 1920s-এর দশকে কনফার্ম হয়, যখন এডউইন হাবল দূরের আলোর রেড শিফট অবজার্ভ করেন। বিংশ শতাব্দীর এই অবজারভেশনের সাথে সপ্তম শতাব্দীতে রেকর্ডেড সূরা আজ-জারিয়াতের তুলনা করুন। এটি স্পষ্টভাবে স্পেসের আর্কিটেকচার বর্ণনা করে বলেছে, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি এর সম্প্রসারক। এটি মহাবিশ্বকে একটি অ্যাক্টিভ এক্সপ্যান্ডিং এন্টিটি হিসেবে বর্ণনা করে। আমাদের নিজেদের সোলার সিস্টেমের স্কেলে নামলে গ্রন্থটি সূর্য এবং চাঁদের অরবিটাল মেকানিক্সের আউটলাইন দেয়। সূর্যকে স্টেশনারি বা স্থির হিসেবে চিত্রিত করার পরিবর্তে এটি উল্লেখ করে যে উভয় বস্তুই অত্যন্ত প্রিসাইজ ইন্ডিভিজুয়াল ট্র্যাজেক্টরিতে ভ্রমণ করে, যা আমাদের বর্তমান ধারণার সাথে মিলে যায় যে সূর্য নিজেও মিল্কি ওয়ের কেন্দ্রের চারপাশে একটি নির্দিষ্ট অরবিটে ঘোরে। পৃথিবীর দিকে এগোতেই আমরা অ্যাটমসফিয়ারে আঘাত করি। মডার্ন সায়েন্স এই স্তরটিকে একটি ভাইটাল শিল্ড বা অত্যাবশ্যকীয় ঢাল হিসেবে ডিফাইন করে, যা উল্কা পুড়িয়ে ফেলে এবং লিথাল সোলার রেডিয়েশন ব্লক করে। সূরা আল আম্বিয়া স্পষ্টভাবে আকাশকে একটি সুরক্ষিত ছাদ বা প্রোটেক্টেড রুফ হিসেবে উল্লেখ করে, যা অ্যাটমসফিয়ারিক এনভেলপের এক্স্যাক্ট ফাংশনাল পারপাস ক্যাপচার করে। গ্রহের পৃষ্ঠে বিশাল পর্বতমালাকে স্ট্যাটিক মনে হয়, কিন্তু জিওলজি রিভিল করে যে ক্রাস্টের অনেক নিচ পর্যন্ত এগুলোর ডিপ রুট বা গভীর শিকড় রয়েছে, যা পৃথিবীর টেকটনিক প্লেটগুলোকে স্টেবিলাইজ করে। সূরা আন-নাবা ঠিক এইভাবেই পর্বতমালাগুলোকে বর্ণনা করে, সেগুলোকে পেগস বা পেরেক হিসেবে আখ্যায়িত করে। এই ক্রস সেকশন তুলে ধরে যখন দুটি ভিন্ন সমুদ্র মিলিত হয় তখন কি হয়। টেম্পারেচার এবং স্যালিনিটির পার্থক্যের কারণে একটি আনসিন ফিজিক্যাল বাউন্ডারি তৈরি হয়, যা পানিকে পুরোপুরি মিশে যেতে বাধা দেয়। একে বলা হয় পাইকনোক্লাইন, একটি ডেন্সিটি গ্রেডিয়েন্ট যা একটি ইনভিজিবল ওয়ালের মতো কাজ করে। সূরা আর রহমান নিখুঁতভাবে দুটি সমুদ্রের মিলিত হওয়ার বর্ণনা করে, যাদের মাঝে একটি ব্যারিয়ার বা অন্তরায় রয়েছে যা তারা অতিক্রম করতে পারে না। কসমিক এক্সপ্যানশন থেকে শুরু করে ইনভিজিবল ওশান গ্রেডিয়েন্ট পর্যন্ত এই ম্যাক্রো সিস্টেমগুলো প্রাণ টিকিয়ে রাখার জন্য একটি স্পেসিফিক প্রিসিশনের সাথে অপারেট করে, আর এর এক্স্যাক্ট মেকানিজমগুলো টেলিস্কোপ বা ডিপ সি সাবমার্সিবল আবিষ্কারের শত শত বছর আগেই ডকুমেন্টেড হয়েছিল। জীবন শুরু হয় অপরিসীম মেকানিক্যাল এফার্টের মাধ্যমে। যখন একটি ক্ষুদ্র বীজ পানি শোষণ করে, এটি 100 পাউন্ড আউটওয়ার্ড প্রেশার তৈরি করে, যা শক্ত বাইরের আবরণ ভেঙে ফেলার জন্য এবং কঠিন জমাটবদ্ধ মাটি ফাটিয়ে ফেলার জন্য যথেষ্ট ফিজিক্যাল ফোর্স। সূরা আল আনাম এই প্রিসাইজ স্প্লিটিং অ্যাকশনকে দৈবী নকশার অন্তর্ভুক্ত করে। আমরা পতঙ্গ জগতেও এই একই ক্যালকুলেটেড ইঞ্জিনিয়ারিং দেখতে পাই। মৌমাছিরা পারফেক্ট হেক্সাগন ব্যবহার করে চাক তৈরি করে, যা মিনিমাম মোম ব্যবহার করে ম্যাক্সিমাম মধু সংরক্ষণ করার জন্য এক্স্যাক্ট ম্যাথামেটিক্যাল শেপ। আমাদের পায়ের নিচে আন্টের কলোনিগুলো ইনভিজিবল কেমিক্যাল কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করে বিশাল সমাজ অর্গানাইজ করে। তারা ফেরোমনস নিঃসরণ করে, যা হলো কমপ্লেক্স কেমিক্যাল সিগন্যাল, যাতে বাকি চাককে খাদ্যের উৎস, বিপদ এবং আঞ্চলিক সীমানা সম্পর্কে মেসেজ ব্রডকাস্ট করা যায়। তাদের উপরে পাখিরা ওরা স্ট্রিক্ট এরোডাইনামিক লয়ের উপর নির্ভর করে। পাখিরা পারফেক্টলি স্ট্রাকচার্ড ডানা এবং ফাঁপা হাড় ব্যবহার করে এয়ার ফ্লো ম্যানিপুলেট করে লিফট অর্জন করে, বাতাসে ভেসে থাকার জন্য কমপ্লেক্স ফ্লুইড ডাইনামিক্স আয়ত্ত করে। সূরা আল মুলক এই উড্ডয়নকে সাসপেনশনের একটি কাজ হিসেবে বর্ণনা করে, যেখানে পাখিদের সেই একই শক্তি দ্বারা শূন্যে ভাসিয়ে রাখা হয় যা তাদের অ্যানাটমি সংগঠিত করেছে। ফ্লোরা এবং ফনার সার্ভাইভাল সিস্টেমগুলো অত্যন্ত ক্যালকুলেটেড ইঞ্জিনিয়ারিং সলিউশন উপস্থাপন করে। মানুষ বায়োলজি বা এরোডাইনামিক্স মতো ফর্মাল ফিল্ড প্রতিষ্ঠা করার অনেক আগেই এই জীবগুলোর ম্যাথমেটিক্যাল এবং কেমিক্যাল রিয়ালিটিগুলো দৈবী নির্দেশ হিসেবে রেকর্ডেড হয়েছিল।
এই ভেক্টর চার্টটি মানব ভ্রূণের বিকাশের প্রাথমিক পর্যায়ের সাথে জোঁকের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার তুলনা করে। দুটোর মধ্যে একটি অদ্ভুত স্ট্রাকচারাল রিজেম্বলেন্স বা কাঠামোগত মিল রয়েছে। সূরা আল মুমিনুন মানব বিকাশের প্রাথমিক পর্যায়কে আলাক বা আরবি শব্দ যার অনুবাদ ঝুলন্ত বস্তু বা জোঁক হিসেবে বর্ণনা করে। বায়োলজি কনফার্ম করে যে এই ঠিক পর্যায়ে ভ্রূণটি জরায়ুর প্রাচীরের সাথে ফিজিক্যালি লেগে থাকার জন্য মাইক্রোস্কোপিক হুকের মতো অ্যাটাচমেন্ট তৈরি করে, ঠিক যেমন একটি জোঁক মায়ের রক্ত থেকে পুষ্টি গ্রহণ করে। মস্তিষ্কের দিকে তাকালে আমরা প্রিফ্রন্টাল কোর্টেক্স দেখতে পাই, যা আপনার কপালের ঠিক পেছনে অবস্থিত স্পেসিফিক নিউরোলজিক্যাল সেন্টার। নিউরোসায়েন্স এই অঞ্চলটিকে কনশিয়াস ডিসিশন মেকিং, প্ল্যানিং এবং ডিসেপশন বা প্রতারণার জন্য দায়ী এরিয়া হিসেবে আইডেন্টিফাই করে। সূরা আল আলাক এমন একজন মানুষের জন্য একটি স্পেসিফিক অ্যানাটমিক্যাল ডেসক্রিপ্টর ব্যবহার করে যে মিথ্যা বলে বা পাপ করে, যার নাসিয়া মাথার সামনের অংশ বা মিথ্যাবাদী পাপী কপালের চুলের উপর ফোকাস করে। এটি নৈতিক কাজটিকে ঠিক সেই ফিজিক্যাল রিজিয়নে লোকালাইজ করে যা আমরা এখন জানি এটি নিয়ন্ত্রণ করে। ডার্মিস স্তরে হিউম্যান বায়োলজি ইন্ডিকেট করে যে পেন রিসেপ্টরগুলো প্রায় সম্পূর্ণভাবেই ত্বকের ভেতরে অবস্থিত। যদি পোড়ার মাত্রা এতটাই সিভিয়ার হয় যে ত্বকের স্তরটি ধ্বংস হয়ে যায়, তাহলে মস্তিষ্ক আর টিস্যু ক্ষতের ব্যথা রেজিস্টার করতে পারে না। সূরা আন-নিসা সরাসরি এই অ্যানাটমিক্যাল রিয়ালিটির দিকে নির্দেশ করে, বলে যে যখন চামড়া পুড়ে যাবে তখন নতুন চামড়া দ্বারা তা রিপ্লেস করতে হবে যাতে আবার ব্যথা অনুভব করা যায়। সবশেষে আমাদের আঙুলের ডিকায় আমরা একটি স্ট্যাটিস্টিক্যাল ইম্পসিবিলিটি বহন করি। পৃথিবীর কোনো দুজন মানুষের, এমনকি একই ডিএনএ যুক্ত আইডেন্টিক্যাল টুইন্সদেরও হুবহু একই ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন থাকে না। সূরা আল কায়ামা স্পেসিফিক্যালি মানুষের আঙুলের ডিকার অ্যাবসলিউট বায়োলজিক্যাল ইউনিকনেসের কথা উল্লেখ করে। নিউরোলজি থেকে এমব্রায়োলজি পর্যন্ত গ্রন্থটি মানবযন্ত্রের ফিজিক্যাল রিয়ালিটিগুলোকে এমন প্রিসিশনের সাথে ম্যাপ করে যা তার যুগের টেকনোলজিক্যাল লিমিটকে হার মানায়। যখন আমরা মাইক্রোস্কোপিক স্কেল থেকে পিছিয়ে এসে পৃথিবীতে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে তাকাই, তখন মহাবিশ্ব এবং বায়োলজির মধ্যেকার কানেকশনটি র কেমিস্ট্রিতে এসে দাঁড়ায়। মানুষের রক্তে প্রবাহিত আয়রনের কথা ধরুন। যদিও অনেক এলিমেন্টের উৎপত্তি নক্ষত্রে, আয়রন অনন্য, কারণ আমাদের প্রারম্ভিক সোলার সিস্টেমে গঠিত হবার জন্য এটি টু হেভি ছিল। গ্রহটি ঠান্ডা হবার পরে ম্যাসিভ মিটিওর বম্বার্ডমেন্টের মাধ্যমে এটিকে পৃথিবীর ক্রাস্টে ডেলিভার করতে হয়েছিল। এই ডেলিভারি মেকানিজমটি সূরা আল হাদিদের বর্ণনার সাথে মিলে যায়, যেখানে আয়রনকে অবতীর্ণ বা সেন্ট ডাউন হিসেবে বর্ণনা করা হয়েছে, যা প্রথমেই গ্রহের এক্সিস্টিং স্ট্রাকচারে একটি এক্সটার্নাল এডিশন। আর আপনি যখন মানবদেহের সম্পূর্ণ গঠন ভাঙবেন, কার্বন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, আপনি ঠিক সেই এলিমেন্টগুলোই পাবেন যা পৃথিবীর মাটি তৈরি করে। এটি কুরআনের বারবার করা দাবির সাথে মিলে যায় যে মানুষ আক্ষরিক অর্থে মাটির ধুলো থেকে সৃষ্ট। আমরা একসময় অ্যাজিউম করতাম যে মডার্ন টুল দিয়ে মহাবিশ্ব পরিমাপ করা প্রাচীন গ্রন্থগুলোকে ওভাররাইট করবে। এর পরিবর্তে এই অবজারভেশনগুলোর কনভার্জেন্স গ্যালাক্সির এক্সপ্যানশন থেকে শুরু করে মানুষের ত্বকের নার্ভ পর্যন্ত সাজেস্ট করে যে 7th সেঞ্চুরির এই গ্রন্থে পাওয়া ডেটা পয়েন্টগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটি ফাংশনাল ম্যাপ হিসেবে কাজ করে।